সাসারাম, যা বিহার রাজ্যের রোহতাস জেলায় অবস্থিত একটি শহর, যেখানে ইতিহাসের সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার এক সুন্দর মেলবন্ধন দেখা যায়। তাহলে চলুন কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে আমরা ঘুরে আসি সাসারাম থেকে। গুড মর্নিং, নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগের পর্বে আপনাদেরকে আমি পরেশনাথ ঘুরিয়েছিলাম, আর আজকের পর্বে আপনাদের ঘোরাবো বিহারের একটা অন্যতম অফবিট জায়গা, যেটা আপনারা উইকেন্ডে খুব ভালো করে এক রাত দুদিনে ঘুরে যেতে পারবেন। তো চলুন একসঙ্গে ঘুরি আজ সাসারাম থেকে। হাওড়া বা শিয়ালদহ বা কলকাতা থেকে সাসারাম যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন আছে। সময় লাগে মোটামুটি 8 থেকে 12 ঘন্টা মতো। যেমন 13009 আপ দুন এক্সপ্রেস রাত্রির 8টা 35-এ ছেড়ে পরের দিন ভোর 6টা 48-এ সাসারাম পৌঁছায়। 12311 নেতাজি এক্সপ্রেস রাত্রির 9টা 55-এ হাওড়া ছেড়ে পরের দিনকে সকাল 6টা 32-এ সাসারাম পৌঁছায়। 12987 শিয়ালদহ আজমির এক্সপ্রেস রাত্রির 10টা 55-তে শিয়ালদহ ছেড়ে পরের দিন সকাল 7টা 44-এ সাসারাম পৌঁছায়। আর 12321 আপ মুম্বাই মেল রাত্রির 11টা 40-এ হাওড়া ছেড়ে পরের দিন সকাল 8টা 13-তে সাসারাম পৌঁছায়। এছাড়াও সাসারাম যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন আছে, সেগুলো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আচ্ছা, সাসারামে আমি যেটা করেছি, রেলের রিটায়ারিং রুম বুক করেছি। কেন কি হোটেলে যে খরচাগুলো সেগুলো মোটামুটি 800 থেকে 1000 টাকা স্ট্যান্ডার্ড নন এসি রুম, আর এসি রুম 1100 থেকে 1200 টাকা। তো রেলের রিটায়ারিং রুম অনেকটা চিপ হয় দেখলাম আমি চেক করে, যে কারণে আমার পিএনআর নাম্বার দিয়ে রিটায়ারিং রুমটা বুক করেছি। এবার রিটায়ারিং রুম কী করে বুক করতে হয় সেটা তো আমি লখনৌ সিরিজের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা রিটায়ারিং রুম বুক করতে জানেন তাদের তো কিছু নতুন করে বলার নেই, যারা জানেন না তারা ওই ভিডিওটা দেখে নেবেন। দেখে নিলে কিন্তু রিটায়ারিং রুম কী করে আপনারা বুক করতে পারবেন সেটা জেনে নিতে পারবেন। যাই হোক, রুমটা কীরকম সেটা আগে দেখাই, লাগেজ রাখি, ফ্রেশ হই, দিয়ে বেরোচ্ছি। চলুন এগোই। আর এটাই হচ্ছে আজকে আমাদের একদিনে থাকার জায়গা। একটা মাস্টার বেড আছে যেটা দুজন আরামসে শোয়া যাবে, একটা ছোট্ট আয়না আছে, এইদিকে ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে, কাজ করার জন্য টেবিল বা টি টেবিল যেটা হিসাবে ধরবো না কেন সেটা আছে। আর রেলের রিটায়ারিং রুমে যেটা বোনাস থাকে সেটা হচ্ছে বিশাল টয়লেট, স্নান করার জায়গা আলাদা, বাইরে একটা ছোট্ট প্যাসেজ, এদিকে ওয়েস্টার্ন কমোড, বেসিন, আয়না, সমস্ত কিছু ঠিকঠাক। আর তার সাথে একটা কমন ব্যালকনি পেয়েছি, যেখান থেকে সাসারাম স্টেশনের একটা খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন। এই রুমটার জন্য আজকে আমাদের খরচা পড়েছে 380 টাকা প্লাস জিএসটি, মানে টোটাল 404 টাকা। এবারে বলুন বাজেট ফ্রেন্ডলি হলো না? 400 টাকায় এর থেকে আর ভালো ঘর কী এক্সপেক্ট করতে পারেন বলুন তো একদিনের জন্য। যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে বাইরে বেরিয়ে সাসারাম ঘোরা শুরু করছি। ততক্ষণ বিরতি নিচ্ছি। এই হচ্ছে সাসারামের রিটায়ারিং রুম, আর এখানে এখন রেনোভেশনের কাজ চলছে। আর ওই দিকটা এইটা হচ্ছে বুকিং কাউন্টার, আর এই দিকটা হচ্ছে সাসারামের অটো এবং টোটো স্ট্যান্ড। এইখানটা অটো টোটো গাড়ি সমস্ত কিছু যা নেবেন আপনারা সব এখান থেকে আপনারা পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে বাইরে 1 মিনিট হাঁটলেই আপনি অনেকগুলো স্ট্রিট ফুডের স্টল পেয়ে যাবেন। যে কোনো জায়গাতে এসেই লোকাল ফুড খাওয়াটা সব থেকে ভালো। আর বিহারে এসে যদি লিট্টি না খাই তাহলে আর কি খেলাম বলুন তো। সকালবেলা লিট্টি চোখা দিয়ে ব্রেকফাস্ট শুরু করলাম। 4টে লিট্টি, ছোলার তরকারি, আলু চোখা, পেঁয়াজ, সব মিলিয়ে 20 টাকা। সস্তায় পুষ্টিকর খাবার। বিহারের আবহাওয়া প্রচণ্ড গরম, আর এ কারণে এখানকার মানুষরা ছাতু খায়। আর ছাতু প্রোটিনযুক্ত খাবার, যা আপনাকে ঠান্ডা রাখে। যদিও একসময় কৃষকদের খাবার হিসেবে পরিচিত হলেও আজ কিন্তু বিশ্ববন্দিত খাবার। সকালবেলা পেট ভরে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। কেন কি চলতে গেলে পেট্রোলের দরকার হয় যেমন গাড়ির, সেরকম মানুষেরও এনার্জির দরকার হয়। গাড়ি দেখি এবার ব্রেকফাস্ট করে নিলাম। চলুন এগোই। অটো বুক করার আগে বার্গেনিং করে নেবেন। এরা মোটামুটি 1400-1500 থেকে রেট শুরু করে, আর শেষমেশ আমরা কিন্তু 1100 রেট ফিক্স করেছিলাম। রাম রাম ভিয়া।
ये लोकल साइट सीन करना है, कितना लेंगे? 1100 रुपया। 1100 रुपया। 1100। क्या क्या घुमाएंगे? तुतला भवानी, तुतला भवानी, इंद्रपुरी डैम, इंद्रपुरी डैम, माजरकुंड, धुआकुंड, सीताकुंड, माझेर कुंड, धुआकुंड, सीताकुंड, ताराचंडी, ताराचंडी मंदिर, पायलट बाबा, पायलट बाबा का आश्रम, मकबरा, शेरशाह। अच्छा शेरशाह का समाधि। अच्छा कितना टाइम लगेगा पूरा घूमने में? पूरा दिन भर लग जाएगा। पूरा दिन भर लग जाएगा। ठीक है चलिए। পুরো দিনের প্রোগ্রাম ফিক্স করে বেরিয়ে পড়লাম সাসারাম এক্সপ্লোর করতে। সাসারামে যতগুলো টুরিস্ট স্পট আছে তার মধ্যে শেরশাহের সমাধি এবং পাইলট বাবার আশ্রম বাদ দিয়ে সবকটা স্পটই কিন্তু শহরের বাইরে। সে কারণে আমরা প্রথমে শহরের বাইরের স্পটগুলো ঘুরবো বলে ডিসিশন নিয়েছিলাম। দুদিকে সবুজের মাঝে পিচ রাস্তা দিয়ে আমাদের বাহন ছুটে চলল। সময়টা সেপ্টেম্বর মাসের প্রথমে, তাই বৃষ্টির পূর্বাভাস সবসময় ছিল। সাসারাম ঘোরার আদর্শ সময় বর্ষাকাল এবং শীতকাল। বর্ষায় জলপ্রপাত জলে ফুলে ফেঁপে ওঠে, আর শীতকালে তাপমাত্রা ঘোরার জন্য খুবই মনোরম। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মা তারাচণ্ডীর মন্দিরে। বলা হয় যে এটা 51টি সতীপীঠের মধ্যে একটি, কেন কি এখানে মায়ের ডান চক্ষু পড়েছিল। তো চলুন দর্শন করি, আগে এগোই। তো এই হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রান্স দিয়ে ঢুকেই একটা করিডোর পাবেন, যেখানে দুদিকে পুজোর ডালা বিক্রি হচ্ছে। माजी डाला कितने का? डाला कितने का? पूजा के डाला कितने का? 60 रुपया का। मिनिमम 60 रुपया। আচ্ছা, তো যদি ডালা নেন তাহলে মিনিমাম রেট হচ্ছে 60 টাকা। যাই হোক এই করিডোরের মধ্যে দিয়ে এগোই। এর আগে আপনাদেরকে বিহারের রাজধানী পাটনা শহরে অবস্থিত সতীপীঠ পাটন দেবীর মন্দির দর্শন করিয়েছি, যার নামে বিহারের রাজধানী পাটনা। যদি ওই সতীপীঠ আপনাদের দেখতে ইচ্ছা করে তাদের জন্য ডেসক্রিপশনে আর ওপরের আই বাটনে ভিডিও লিংক দেওয়া রইল। এখানে একটা জিনিস দেখে কিন্তু খুব ভালো লাগলো, যারা নারকেল ভাঙবেন এখানে তাদের জন্য কিন্তু আলাদা করে নারকেল ভাঙার জায়গা এবং প্রদীপ জ্বালানোর জন্য আলাদা করে জায়গা আছে। মন্দিরে ঢুকে মায়ের এত সুন্দর প্রতিমা দেখে মনে প্রশান্তি অনুভব করলাম। মায়ের ফুলের সাজ মায়ের রূপকে যেন আরো ফুটিয়ে তুলেছিল। জিনিসের শুরুতেই মায়ের কাছে যাওয়া বা বাবার কাছে যাওয়া, এর থেকে আর ভালো কি হতে পারে বলুন তো। যাই হোক, মাকে খুব ভালো করে দর্শন করেছি। তো মায়ের মন্দির দর্শন করে এবারে এগোবো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলুন এগোনো যাক। রাস্তায় মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বর্ষার ছাপ পাওয়া যাচ্ছে। খানিকক্ষণের মধ্যেই আমরা আমাদের পরবর্তী স্পটের এন্ট্রান্সে পৌঁছালাম। এখানে গাড়ির নাম্বার এন্ট্রি করিয়ে তবেই ভেতরে ঢুকতে পারবেন। গেট থেকে 8 কিলোমিটার ভেতরে গেলেই আমরা আমাদের পরবর্তী স্পট ধোঁয়াকুণ্ডের সামনে পৌঁছাবো। চারপাশে প্রকৃতির এই সবুজ শস্য শ্যামল রূপ, তাই খানিকক্ষণ রাস্তায় অটো দাঁড় করিয়ে প্রকৃতিকে এনজয় করে নিলাম। এই প্রকৃতির বিশালতা এবং বৈচিত্র্য আমাদের মনে গভীর প্রভাব ফেলে। প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়। পাহাড়ের বিশালতা, নদীর শব্দ, পাখির কূজন, ফুলের সুবাস সবকিছুই প্রকৃতির এক মনোমুগ্ধকর রূপ। রাস্তা একটু খারাপ ঠিকই, কিন্তু এরকমও খারাপ নয় যে অটোয় আসা যাবে না। তো গাড়ি নিলে 2800 থেকে 3000 টাকা মিনিমাম রেট চাইছিল। খানিকক্ষণ বিশ্রামের পর আবার এগিয়ে চলা সবুজ অরণ্যের মাঝ দিয়ে। আমরা এই মুহূর্তে পৌঁছেছি ধোঁয়াকুণ্ডের সামনে। তো এখানে 3টে কুণ্ড আছে, ধোঁয়াকুণ্ড, সীতাকুণ্ড এবং মাঝের কুণ্ড। তো প্রথমে ধোঁয়াকুণ্ডটা দর্শন করি, দেখি এবার কীরকম জিনিসটা। এগোই, চলুন। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনকে সতেজ করে তোলে এবং জীবনের সকল দুশ্চিন্তা দূর করে এক নতুন শক্তি যোগায়। তাই এই প্রকৃতির সুরক্ষা আমাদের এক নৈতিক দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারে। এই ধোঁয়াকুণ্ডের নামার রাস্তাটা একটু দেখে নামবেন, কেন কি একটু উঁচু নিচু আছে, তো দেখে নামতে হবে। এই হচ্ছে এদিক দিয়ে নদীর ধারাটা বয়ে আসছে,
উফ, জলের রং পুরো ধবধবে সাদা, আর এখান থেকে ওপর থেকে পড়ছে। উঁচু স্থান থেকে দ্রুত গতিতে নেমে আসে জলরাশি এক শ্বাসরুদ্ধকর দৃশ্যের সৃষ্টি করে, যা পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে তোলে। জল যেখানে পাথরের উপর আছড়ে পড়ে, সেখানকার কলকল শব্দ এক প্রাকৃতিক সঙ্গীত সৃষ্টি করে। জায়গাটার সিনিক বিউটি নিয়ে তো কোনো কথা হবে না বস, ফাটাফাটি। বহুদিন বাদে এরকম একটা মন ভালো করে দেওয়া, মন রিফ্রেশ করে দেওয়া জলপ্রপাত দেখলাম। এই ওপর থেকে নদীর জল বয়ে যাচ্ছে আর নিচে গিয়ে জলপ্রপাতের সৃষ্টি করছে। এতটা হাইটের থেকে গিয়ে পড়ছে যে জল এখানে বাষ্পীভূত হচ্ছে, মানে বা ধোঁয়ার সৃষ্টি করছে। সেই থেকে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে ধোঁয়াকুণ্ড। মাঝের কুণ্ডের বিভিন্ন জায়গার সিনিক বিউটি বিভিন্ন রকম। আর এই দেখুন, এরা স্নান করছে এখানে। তবে সমস্যা একটাই আমাদের ভারতীয়দের, এই যে খেয়ে থালা বাসন সব এখানেই ছড়িয়ে দিয়ে চলে গেছে। আমরা যদি আমাদের নিজেদের জিনিস পরিষ্কার না রাখি তাহলে রাখবে এটা কে বলুন তো? এগুলো তো টুরিস্ট আসবে, তাদের চোখে একটা খারাপ ইম্প্যাক্ট করবে। এই সেন্সটা যতক্ষণ না আমাদের মধ্যে জাগবে ততক্ষণ অবধি কিন্তু কিচ্ছু করা যাবে না। এইবারে ওদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটার দিকে যাই। এখানে নদীতে এরা মাছ ধরছে। আর এই হচ্ছে মাঝের কুণ্ড। ঠান্ডা জলের ধারার নিচে দাঁড়ালে শরীর ও মন সতেজ হয়ে ওঠে। চারপাশের প্রকৃতির অপার সৌন্দর্য ও শান্ত পরিবেশ মনের ক্লান্তি দূর করে। জায়গাটা জল না এত ঠান্ডা যে মনে হচ্ছে গামছাটা কেন আনলাম না। আনলে কিন্তু স্নান কতক্ষণ করতাম তার হিসাব নেই। প্রচণ্ড ঠান্ডা জল, এলে কিন্তু স্নান করতে ভুলবেন না, এটা আমার আপনাদের উদ্দেশ্যে সাজেশন রইল। আমরা পৌঁছেছি আমাদের পরবর্তী গন্তব্য সীতাকুণ্ডের সামনে। তো চলুন এগিয়ে দর্শন করি। এইটা হচ্ছে সীতাকুণ্ডে নামার রাস্তা। ওই তিনটে কুণ্ডই কাছাকাছি, মাঝের কুণ্ড, ধোঁয়াকুণ্ড এবং সীতাকুণ্ড। এই রাস্তা দিয়ে আগে যেতে হবে, গিয়ে আগে দেখতে পাবো সীতাকুণ্ড। তো চলুন এগোই। প্রতিটা জায়গা মানে একই নদীর উপর হলেও প্রত্যেকটা জায়গার বিউটি কিন্তু এক এক রকম। আর এখানেও কিন্তু বেশ কিছু স্থানীয় মানুষ চান করছে, মানে স্নান তিনটে ঝর্ণাতেই কিন্তু আমি করতে দেখলাম। রেস্ট্রিকশান আছে এই জায়গাটাতে স্নান করার জন্য। আপনারা যখন আসবেন তখন কিন্তু এখানটায় অন্তত স্নান করার কোনো রিস্ক নেবেন না। জলপ্রপাত প্রকৃতির এমন এক নিদর্শন যা একই সাথে সৌন্দর্য, শক্তি ও শান্তির অনুভূতি দেয়, যা বহু কবি এবং লেখক এই মনোমুগ্ধকর সৌন্দর্যকে নিজেদের লেখায় তুলে রেখেছেন। সীতাকুণ্ড দর্শন তো হলো। প্রতিটা কুণ্ডর এখানে আমার একটা জিনিস দেখে কিন্তু খুব ভাল লাগলো, সেটা হচ্ছে গাড়ি আপনি আপনার মনের মতো করে পার্কিংয়ে রেখে দেবেন, কিন্তু কোথাও এই পার্কিং চার্জের অত্যাচার। এই এখানে গাড়ি রাখলে 20 টাকা, ওই ওখানে গাড়ি রাখলে 30 টাকা দিতেই হবে, এটা এখানকার নিয়ম। এই ব্যাপারগুলো কিন্তু এখানে একদম নেই। জাস্ট ঢোকার সময় ফরেস্টের অফিসে আপনাকে নিজের আধার কার্ড দিয়ে বা আপনার ড্রাইভিং লাইসেন্স যেটাই থাকুক না কেন সেটা দিয়ে এন্ট্রি করতে হবে। তারপর আর কোথাও কোনো রকম ব্যাপার নেই। যাই হোক, চলুন এগোই পরবর্তী গন্তব্যের দিকে। ততক্ষণ একটু খেয়ে নিই, জল ফল খেতে হবে। আর একটু এই আশপাশে অঞ্চলে একটু ফল পাওয়া যাচ্ছে, ফলটা কিনবো। শশা খেতে ইচ্ছা করছে, একটু শশা খাবো, খেয়ে আগের দিকে এগোবো। চলুন। सुबह का होता है भैया? सुबह सेब बहुत सस्ता भैया, कितना? 2 को 30 नहीं भाई। ফাইনালি 30 টাকা দিয়ে 2 পিস শশা আর 15 টাকার ছোলা খেয়ে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। ফেরার পথে খানিকটা হাইওয়েতে পথ চলে আবার গ্রামের রাস্তায় উঠে পড়লাম। সবুজ ধানক্ষেত, দূরে দৃশ্যমান পাহাড় এবং গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের অটো ছুটে চলল। সঙ্গে অটোয় চলছিল ভোজপুরি গান, যার মানে না বুঝলেও পরিবেশের সঙ্গে গানের ছন্দ একেবারে মিলে যাচ্ছিল। देखते देखते ढुके पड़लाम तुतला भवनेर एंट्रांस जोने। डाला के लिए आप लोग कितना पैसा लेते हो?
तो प्रसाद के लिए हाँ प्रसाद जी के लिए 80 रुपया 100 रुपया अच्छा मिनिमम 80 रुपया ना, उससे भी कम है? है 50 का है 50 रुपया भी है। उसमें नारियल वारियल आते हैं? नहीं नारियल नहीं है नारियल नारियल থেকে 80 रुपया। ঠিক। সীতাকুণ্ড থেকে বেরিয়েছিলাম তখন বাজে হচ্ছে 12:15 আর এখন বাজে হচ্ছে 1:25। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি তুতলা ভবানী ওয়াটারফলস এবং মা তুতলা ভবানীর মন্দিরের সামনে। তো এই অবধি বাইরের গাড়ি অ্যালাউ, এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের জোন, এখান থেকে ব্যারিকেড করা আছে আর এই ব্যারিকেডের ভেতরে গিয়ে টোটো ধরতে হবে। আর এখানে কিছু নিয়মকানুন লেখা আছে, তার মধ্যে মেন যেটা নিয়মকানুন পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে বিকেল 5টার আগে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। ये ऑटो के लिए यहाँ से तुलका भवानी फॉल्स तक कितना लेते हो आप लोग? 10 रुपये एक आदमी को एक आदमी का 10 रुपये। कितना आदमी बंदा बैठते हैं? 5 रुपये 5 बैठते हैं। और कितना टाइम लगते हैं? 8-10 मिनट लगते हैं। डिस्टेंस दूर कितना दूर है? यहाँ से 1.5-2 किलोमीटर पर 1.5-2 किलोमीटर है। তো এই হচ্ছে রাস্তা, আমরা এই টোটো করে এগোচ্ছি। कभी आप कहाँ से हो? कहाँ से? सासाराम से। सासाराम से। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। यहाँ तुतला भवानी का मंदिर है, माता जी का, बहुत अच्छा लगता है देखने में, घूमने में। पहाड़ का सौंदर्य देखने के बहुत लोग आते हैं यहाँ घूमने के। জাস্ট ফাটাফাটি এরকম এক্সপিরিয়েন্স বহুদিন পর। এই যে এখান থেকে কিন্তু এন্ট্রান্সের টিকিট কাটতে হবে, দেখি ক টাকা করে এন্ট্রান্সের টিকিট। এখান থেকে টিকিট কাটতে হবে 5 টাকার টিকিট কেটেই আমরা ঢুকে পড়লাম ওয়াটারফলসে। এখানে কিন্তু মন্দির আছে আর মন্দিরে এখানে একটা কথা লেখা আছে, বান্দর সে সাবধান। মানে এখানে যখন আসবেন বাঁদরের উৎপাত থেকে কিন্তু বাঁচার জন্য নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এখানে মনে হয় জঙ্গল সাফারিও হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি রাখা আছে দুখানা এবং সাফারি গাড়ি হুড দেওয়া। যে বিউটি বস মানতে হবে। কাঠের ব্রিজের মধ্যে দিয়ে ব্রিজ পুরো দুলছে। আমি জীবনে ভারতের বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এই সাসারাম যে এত সুন্দর, এত ভালো, এত নিখুঁত, প্রকৃতির এত নিজের কোলে থাকা যায়, এটা কিন্তু আমি সাসারাম না এলে বস কোনোদিনই ভুলতে পারতাম না। পাহাড়ের ঢাল বেয়ে বয়ে যাওয়া শীতল জলের ধারা আর সবুজ গাছে ঢাকা বনের নিবিড়তা পর্যটকের মন জয় করে নেয়। আমার চশমার গ্লাসটা একটু ভালো করে খেয়াল করুন, দেখুন এটাও কিন্তু এতে জলের ছিটে এসছে। আমি তুলকা ভবানী ওয়াটারফলস থেকে মোটামুটি 30 মিটার দূরে দাঁড়িয়ে আছি, তাতেও চশমার গ্লাসে জল ছিটে আসছে। আর এ যা কন্ট্রাস্ট, মানে নীল আকাশ তার সঙ্গে লাল পাথর, মাঝখান থেকে জল, একদিকে সবুজ, এ অদ্ভুত কন্ট্রাস্ট। পাহাড়ের সবুজ প্রকৃতি এক মনোমুগ্ধকর এবং প্রশান্তিদায়ক অভিজ্ঞতা প্রদান করে। এখানে মা তুতলা ভবানীর এক জাগ্রত মন্দির আছে। সিঁড়ি বেয়ে আমরা মন্দিরের দিকে এগোলাম। এখানে মায়ের কোনো মূর্তি নেই, তাই মানুষ নিজের মনোকামনা পূর্ণ করতে সিঁদুরের উপর কয়েন লাগিয়ে দেয়। বহুদিন পর একটা ফাটাফাটি ওয়াটারফলস দেখলাম। মানে মুসৌরির কেম্পটি ফলস দেখেছিলাম, তখন আমি অবশ্য ব্লগ করতাম না, তখন আমি 9-10-এ পড়ি, তো সেটা মনের মণিকোঠায় ছিল। বাট এটা কিন্তু ওই একই লেভেলের। চলতে চলতে একটু রিফ্রেশমেন্ট, মাজা খেতে ইচ্ছে করছিল। इसके बाद भैया जी हम लोग कहाँ जा रहे हैं? इंदरपुरी डैम। इंदरपुरी डैम। हाँ। अच्छा, उसके बाद पायलट बाबा चले, पायलट बाबा सेठ सा, फिर सिरसा, फिर सेठ सा लास्ट में। ठीक है चलिए। এই দিকটা দিয়ে নদীর জল আসছে।
এখানে জল আটকানো হয়, তলা দিয়ে জল হু করে বেরোচ্ছে, গেট খুলে দিয়েছে। আর এবার দেখাই ওই দিকটা কীরকম অবস্থা। দেখো জল কীভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে, কি স্পিড জলে। ভাবা যায় আমরা যখন গরমকালে বা শীতকালে পেরোই দেরিয়ন্থন এবং সোননগর জাংশনের মাঝে, তখন এখানে সোন নদীতে জল নেই বললেই চলে। দেখুন জেলেরা মাছ ধরবে বলে জাল দিয়ে রেখেছে, আর সিস্টেমটা দেখুন কীরকম ক্রস করে দিয়ে রেখেছে। পুলিশ থেকে ক্রস করে টানা আছে যাতে কিনে নিয়ে না বেরিয়ে যেতে পারে। আমি আরও কাছে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইটা একটা টানা, এই যে এইটা। এবার আগে ওখানে জাল লাগানো আছে, আবার ওই দিক দিয়ে একটা টানা দেওয়া আছে মাছ ধরার জন্য। খুব সুন্দর বুদ্ধি করে লাগিয়েছে দেখুন বিভিন্ন জায়গায়। আর জলের যা ফোর্স, কি সুবিশাল। সোন নদী পুরোটা জলে ঠাসা, পুরো জলে ভরা। পৌঁছে গেছি বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্যাম বা সাসারামের ইন্দারপুরি ড্যামে। এটা বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্যাম, দৈর্ঘ্য 1404 মিটার। আর এদিক থেকে সোন নদীর জল বয়ে আসছে, এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। আর এই পেছন দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটা ক্যানেল আছে, ওটা দিয়ে ওই দিকে জল প্রবাহিত হচ্ছে, যার ব্রিজের ওপর দিয়ে আমরা পেরিয়ে একটু আগে এসেছি। তবে একটা প্রশ্ন, যে বিশ্বের সবথেকে বড় বৃহত্তম ড্যামটা কোথায়? ওটা কিন্তু আমার আপনার সবার গর্ব। উত্তরটা কিন্তু কমেন্টে দেবেন। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এদিক থেকে জলটা ছাড়ছিল আর এদিক থেকে ক্যানেলের জলটা বয়ে যাচ্ছে। ভালো লাগবে কিন্তু এলে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ফাইনালি ইন্দারপুরি ড্যামকে পিছনে রেখে আর গ্রামের রাস্তাকে বিদায় জানিয়ে আমরা এগোলাম শহরের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য পাইলট বাবার আশ্রম। আশ্রমে ঢোকার মুখে মহাদেবের এবং শ্রীরামের মূর্তি আপনারা দেখতে পাবেন। জুতো জমা রাখার জন্য র্যাক আছে, র্যাকের মধ্যে জুতো জমা দিতে হবে, দিয়ে ওখানে জমা দিতে হবে। ব্যাগের মধ্যে জুতো রেখে ওখানে কাউন্টার আছে, কাউন্টারে জমা দিতে হবে। পাইলট বাবা বা কমান্ডার কপিল সিং আগে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ছিলেন। 1962 সালের ইন্দোচীন যুদ্ধে তিনি বিমানের নিয়ন্ত্রণ হারান। সেই সময় তার আধ্যাত্মিক গুরু হরিবাবার উপস্থিতি অনুভব করেন এবং গুরুর নির্দেশে তিনি বিমান নিরাপদে অবতরণ করেন। এই ঘটনাই তাকে আধ্যাত্মিক জীবনে এনে দেয়। আর আজ এই পাইলট বাবার আশ্রম বিশ্ববন্দিত। এটা হচ্ছে এখানকার প্রসাদের দোকান, আর এইদিকে হচ্ছে দানপত্র দেওয়া আছে কার্যালয় এবং দানপত্র পরিষদ, মানে যদি কেউ ডোনেশন দিতে চান তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে। সাসারামের অন্যতম আকর্ষণ পাইলট বাবার আশ্রম। খুব ভালো করে দর্শন করেছি, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আছে, আপনারা এলে কিন্তু খুব ভালো করে দেখে নেবেন। মূল মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই, যে কারণে আপনাদেরকে মূল মন্দিরের ভেতর নিয়ে যেতে পারলাম না, ওটা এসে আপনাদেরকে দেখে নিতে হবে। যাই হোক, এবারে বেরোচ্ছি আমাদের অন্তিম গন্তব্য শেঠ শাহ সুরির সমাধির ক্ষেত্র দেখতে। চলুন ওখানে গিয়ে ওখানকার সম্পর্কে বলবো। এরপর আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য শেঠ শাহ সুরির সমাধিক্ষেত্রে। লালচে আকাশ, নরম আলো এবং হালকা বাতাস মনে এক অপার্থিব অনুভূতি এনে দেয়। শের শাহ, যিনি সুরি বংশের শাসক, 1542 সালে তার নিজের সমাধি নিজেই তৈরি করা শুরু করেন এবং 1545 সালে তার মৃত্যুর 3 মাস পর সমাধিক্ষেত্রটি সম্পন্ন হয়। স্থাপত্যটি ইন্দো ইসলামিক আর্কিটেকচারে তৈরি।
ইতিহাসে ভারতবর্ষে বিভিন্ন সময় পাঠান, কখনো মুঘল, কখনো ইংরেজরা শাসন করেছে বা কখনো হিন্দুরা যারা শাসন করেছেন, কিন্তু আমার হিসেবে এখনও অবধি সেই রকম লেভেলের কোনো শাসক আসেননি যার বিচক্ষণতা বহুদূর অবধি ছিল। কেন বললাম কথাটা? শের শাহের কথাটা উঠলেই আমাদের মাথায় কী আসে, যে আমাদের সবার পরিচিত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোডের কথা। তো জিটি রোডের তৎকালীন যুগে জিটি রোড, আজকের দিনে জিটি রোডের সঙ্গে কিন্তু গুলালে চলবে না। তৎকালীন যুগে জিটি রোডের যা প্রশস্ত ছিল, আর প্রত্যেকটা একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর সরাইখানা ছিল এবং কুয়ো ছিল, যাতে যেখান থেকে লোকে জল পান করতে পারে। তো আজকের দিন থেকে প্রায় 300-400 বছর আগে একজন ভদ্রলোকের চিন্তাভাবনা কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে তিনি এই ধরনের স্টেপগুলো নিতে পারেন। আমাদের ক্ষেত্রে চারদিকে তো জলের পরীক্ষা আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আর মনে হচ্ছে যেন এটা একটা আস্ত দ্বীপ, শুধু একটা ছোট্ট রাস্তা দিয়ে কানেক্টেড। শের শাহ সুরির সমাধিক্ষেত্র দেখতে গিয়ে আমি পড়েছিলাম যে পাশেই হচ্ছে শের শাহ সুরির পিতা হাসান শাহ সুরির সমাধিক্ষেত্র। তো অনেকজনকে জিজ্ঞাসা করলাম, কেউই ঠিকভাবে বলতে পারছিল না। তারপর আমাদের অটো যিনি ড্রাইভার দাদা আছেন, উনি খোঁজ করে আমাদেরকে এখানে নিয়ে এসছেন। সাসারামের সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু দেখা হলো, কিন্তু যেটা অভাব পড়েছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা সারাদিন ঠিক করে হয়নি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। যাই হোক, এখন যেটা করব সেটা লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্স কাম ডিনার। আর এই কারণে স্টেশনের কাছেই, স্টেশন থেকে খানিকটা আগে একটা রেস্টুরেন্টে এসেছি এখানে ধোসা খাওয়ার জন্য। এই ধোসা দিয়ে আজকে আমাদের লাঞ্চ কাম ডিনার হবে। কিন্তু উনি বিভিন্ন জায়গায় আমার সঙ্গে আমাকে ক্যামেরা ধরে দিয়েছেন, ভীষণ কোঅপারেটিভ। নাম্বার দেওয়া রইল, যদি মনে করেন আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন, খুব ভালো করে সাসারাম ঘুরিয়ে দেবেন। যাই হোক, খাওয়া দাওয়া করি, আর এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকবেন। টাটা, শুভরাত্রি।